আওয়ামী লীগ তার নিজের কিছু ভুলের কারণে বা নিজের কিছু অন্যায়ের কারণে নির্বাচনটা করতে পারছে না, আগে থেকে নির্বাচন তারা হতে দিবে না এবং নিজেরাই জিতবে, এই ধরনের মেকানিজম করেছিল। তো এখনকার নির্বাচনের যে বিধিনিষেধ সেটা আর আগে যে আওয়ামী লীগ যা করেছে দুইটার মধ্যে পার্থক্য আছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক কথোপকথনে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার। আমরা একটু কথা বলতে চাই, যেহেতু যতই ফেব্রুয়ারি মাসটি এগিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হয়তো খানিকটা আশাবাদের সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত তুমুল একটা অনিশ্চয়তা কাজ করছে মানুষের মধ্যে, নানান ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় কাজ করছে। বহিঃশক্তি আমাদের এই নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে, নির্বাচন আদৌ হবে কিনা অথবা অংশগ্রহণমূলক হবে কিনা, সেই আশাবাদ আমরা করতেই পারি এবং আমরা প্রত্যেকেই চাই যে নির্বাচনটি অন্তত হোক সুষ্ঠু সুন্দর হবে। কিন্তু এর মধ্যে এই সুষ্ঠু সুন্দর এর সাথে আরো একটি শব্দ অন্তত ভারত বলছে যে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনে তারা দেখতে চায়। সেই সুযোগ কি আছে আপনার মনে হয়? না, আমার মনে হয় সেটা নাই, কেননা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এটা বলেছেন, এমনকি নির্বাচন কমিশনও বলেছে যে তারা এই ধরনের কোনো সমঝোতায় আসে নাই এবং এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং যেহেতু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, কার্যক্রমে স্থগিত আদেশ আছে, স্থগিতাদেশ, ফলে এখান থেকে এটা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসা, এটা আমার মনে হয় না যে ফেব্রুয়ারির মধ্যে সম্ভব। এবং আরো বিষয় রয়েছে, তাদের নেতাকর্মী অনেকেই কারাগারে আছেন, অনেকে দেশের বাইরে আছেন, মামলা আছে, মামলাগুলির যে বিচার আচার সেগুলি শেষ হয় নাই। তো এই সবকিছু মিলে আমার মনে হয় না যে আহ, নির্বাচনে অংশগ্রহণ করার মতো অবস্থা আওয়ামী লীগের আছে। ফলে আমার ধারণা যে এটা হবে না। একদিকে ভারতের চাপ বা আন্তর্জাতিক বিশ্বের অনেক স্টেক হোল্ডারের বাংলাদেশের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা যেমন ইনক্লুসিভ নির্বাচন চায়, আবার আমরা আর একদিকে দেখতে পাচ্ছি যে নির্বাচন চায় না এমন একটি গোষ্ঠী বা কয়েকটি গোষ্ঠী দেশের মধ্যেই রয়েছে। সরাসরি সরাসরি নামগুলি আমরা উচ্চারণ করতে পারি এবং তাদের প্রতি মানুষের প্রচন্ড একটা বিশ্বাস যে এই মুহূর্তে যতটা তারা ক্ষমতার স্বাদ পাচ্ছে এটি ধরে রাখতে নির্বাচন পেছানোর একটি প্রক্রিয়া তাদের মধ্যে রয়েছে, উদ্দেশ্য রয়েছে, যেমন গণভোটের দাবি করা, পিয়ার পদ্ধতি ইত্যাদি নানান ধরনের জটিল দাবি দেওয়া সামনে আনা হচ্ছে। আপনার কি মনে হয় যে এগুলো তারা এমনি এমনিই বলছে নাকি বিশেষ উদ্দেশ্য থেকে নির্বাচনকে বিলম্বিত করতে? এরই মধ্যে অনেক ধরনের অভিযোগ উঠেছে, খোদ বিএনপি এই অভিযোগটি জানিয়েছে। আপনার কি মনে হয় তারা কি একেবারে কোন ধরনের ছক না কষেই এই ধরনের কথা বলছে? ভক্কসা থেকে না এটা বলা খুবই কঠিন। তবে একটি পক্ষ বা কিছু পক্ষ তো আছে তারা মনে করে যে নির্বাচন পেছালে ভালো হয়, তারা টক শোতেও বা বিভিন্ন জায়গাতেও তারা এটা বলেছে যে এই সরকার দীর্ঘমেয়াদে থাকলে ভালো, 5 বছর মেয়াদ পূর্ণ করা উচিত। তো এই ধরনের তো কিছু মতামত আছে, তবে আমার মনে হয় না যে যারা এটা চাচ্ছে তারা খুব একটা সফল হবেন, কেননা নির্বাচন থেকে সরে আসার কোনো পথ তো এখন এই মুহূর্তে নাই। আপনার সাথে যদি আরেকটু জড়িয়ে দিই, এটাও চর্বিত চর্বণ যে এই সরকারের অনেক প্রতিনিধি রয়েছে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য, পশ্চিমা থেকেই এসেছে, তাদের নাগরিকত্ব এখনো রয়েছে সেসব দেশের। অতএব তারা তো তাদের স্বার্থগুলোই উদ্ধার করার চেষ্টা করছে পশ্চিমাদের স্বার্থ বাস্তবায়নের। সেই তার একটা এক্সাম্পল চট্টগ্রাম বন্দরের চুক্তি। তো এর মধ্যে ফেব্রুয়ারির আমরা নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচন বিলম্বিত করারও সেদিক থেকে একটি প্রক্রিয়া আন্তর্জাতিক বিশ্ব থেকে বা স্বার্থ সংশ্লিষ্ট ভবিষ্যতে থেকে হতে পারে কিনা, অথবা এই নির্বাচনে তাদের গোছানো পুতুল সরকার আনার জন্য সেই ধরনের কোনো খেলা এখনো পর্যন্ত থাকতে পারে কিনা? প্রথমত, এই যে চুক্তিগুলি হয়েছে এই চুক্তিগুলি আওয়ামী লীগের সময়ও এই আলাপ আলোচনা চলছিল। এই চুক্তিগুলো কিন্তু এমন নয় যে এরা আলোচনা করে এটি করেছেন, এটা আওয়ামী লীগের সময় থেকে আলোচনা চলছিল, কিন্তু তারা খুবই তাড়াহুড়া করে এই চুক্তিগুলি স্বাক্ষর করে ফেলেছেন। তো এই তাড়াহুড়াটা নিয়েই মূলত আপত্তি, কেননা যারা আপত্তি জানিয়েছেন তারা বলছেন যে এত দ্রুততার সঙ্গে কেন করতে হবে, আর যেহেতু এরা অন্তর্বর্তী সরকার এরা কেন করবেন, একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার এটা করলে তারা বলছেন, বা ক্ষেত্র বিশেষে আমিও মনে করি যে এটা নির্বাচিত সরকার হলে অনেক বেশি জবাবদিহিতাও থাকতো, প্রশ্ন তোলার সুযোগও কমে যেত। কিন্তু যে জায়গাটি আপনি প্রশ্ন করেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বাইরের কোনো শক্তি চেষ্টা করবে কিংবা কেউ প্রভাব খাটাবে, এটাও আমার মনে হয় যে খুব একটা সফল হবে না। এই কারণে যে মানুষ তো নির্বাচন চায় এবং নির্বাচন কেউ পিছিয়ে দিতে চাইলে সেটা মানুষ সহজভাবে নেবে না। আর আরেকটি বিষয় আপনি বলেছেন যে আহ নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের নামে সকলেই অংশ নিতে পারবেন কিনা। আমার মনে হয় না যে এটা করার কোনো সুযোগ অন্তত এই আগামী নির্বাচনে হবে। এই কারণে যে আপনি নর্মালি চিন্তা করেন, হাতে বেশি সময় নাই, নভেম্বরের অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে।
ডিসেম্বর আর জানুয়ারি 2 মাস, এই 2 মাসের মধ্যে কোনোভাবেই একটি ভঙ্গুর অবস্থা থেকে আহ দল উদ্ধার করে নিয়ে এসে অন্তত আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করা সম্ভব না। আর নির্বাচন পিছিয়ে দিলে যে ধরনের অস্থিরতা তৈরি হবে সেটাও আমার ধারণা যে কেউ চাইবে না। বিদেশি কোনো শক্তির যদি চাপ থাকেও আমার মনে হয় না যে এটা খুব একটা সফল হবে। আর এই সরকারের মধ্যে বিদেশ থেকে আসা লোকেরা আছেন, এটা সত্যি কথা, বা বিদেশ থেকে আনা অনেক কনসালটেন্ট বা অনেক ধরনের কমিটির চেয়ারম্যান তারা কাজ করেছেন, এটা ঠিক। কিন্তু এজেন্ডা বাস্তবায়নের বিষয়টা আমি এইভাবে অভিযোগ করতে পারবো না, এই কারণে যেটা একটা প্রমাণহীন অভিযোগ। কিন্তু যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে একটু দৃষ্টিকটু, সেটি হচ্ছে যে যথেষ্ট উপযুক্ত লোক থাকা সত্ত্বেও প্রচুর লোক আনা হয়েছে বিদেশ থেকে যারা আহ, এক ধরনের পছন্দের ভিত্তিতে এসেছেন। এমন নয় যে একই ধরনের ব্যক্তি বাংলাদেশে ছিলেন না বা শুধু বাংলাদেশের পাসপোর্টধারী এরকম ব্যক্তি নেই, ব্যাপারটি তা নয়। এখন কেন এইভাবে বিদেশ থেকে আনতে হয়েছে এটা যারা এনেছেন তারা ব্যাখ্যা দিতে পারে না। নিরপেক্ষতার কথা বিএনপি আরো মাসখানেক আগে থেকে সরাসরি বলে আসছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে, এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যুটি ছিল সেটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি ঘটেছে, যদিও তা এই নির্বাচন থেকে বাস্তবায়ন হবে না। কিন্তু যেহেতু শিডিউল ঘোষণার আর মাত্র 15-20 দিন রয়েছে, আমরা দেখছি যথেষ্ট বিতর্কিত ব্যক্তিরা এই সরকারে রয়েছে, একবারে দলীয় দলীয় উদ্দেশ্যে যারা বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষ থেকে এখনো কোনো ধরনের নরম আমরা দেখছি না। নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবে বলে মনে হয় আপনার বর্তমান সরকার নির্বাচনকালীন সময়? নিরপেক্ষতা আসলে দুই ভাবে পালন করতে হয়। একটা হচ্ছে আপনি আসলেই নিরপেক্ষ, আর একটি হচ্ছে যাদের প্রতি আপনি নিরপেক্ষ আচরণ করছেন তাদের পারসেপশন বা তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে আপনাকে নিরপেক্ষ মনে হতে হবে। তো এই সরকারের বেশ কিছু কাজকর্মের কারণে তারা যে খুব একটা নিরপেক্ষতা দেখাতে পেরেছেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয় নাই আর কি। কেননা তারা কোনো ক্ষেত্রে কোনো দলকে পক্ষপাত করেছেন, কোনো ক্ষেত্রে ব্যক্তিকে পক্ষপাত করেছেন, কোনো ক্ষেত্রে কিছু কিছু বিষয়কে অধিকতর গুরুত্ব দিয়েছেন অন্যান্য বিষয়ের চেয়ে, এবং ক্ষেত্র বিশেষে তারা পাওয়ার ওভার এক্সারসাইজও করেছেন। ফলে তারা যদিও নিরপেক্ষ হনও, মানুষ যে তাদেরকে ঠিক নিরপেক্ষ সরকার মনে করবে এটা নাও হতে পারে। এদেরকে নিরপেক্ষ হতে গেলে এখন যেটা করতে হবে সেটি হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মতো হতে গেলে অন্তত কিছু উপদেষ্টার পরিবর্তন আনা, কিছু কি পোস্ট বা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা দরকার, এবং পাশাপাশি কিছু কিছু কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। যেমন এই যে চুক্তি স্বাক্ষর করা, কোনো কিছু বরাদ্দ দেওয়া, তারপরে নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, এই জিনিসগুলি আমার মনে হয় যে তাদেরকে বন্ধ করে দিতে হবে। তারপরও এই 2 মাসের মধ্যে তারা নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তৈরি করতে পারবেন সেটা হবে না। এর একটা বড় কারণ হচ্ছে যে এই সরকারের একাধিক উপদেষ্টা নির্বাচন করবেন, এবং আহ উপদেষ্টা বের হয়ে গিয়ে দলও তৈরি করেছেন। ফলে এই সরকারের মধ্যেই পক্ষপাতমূলক ব্যক্তিরা তো শুরু থেকে ছিলেন, কেননা যিনি দল তৈরি করেছেন তিনি তো শুরু থেকেই একজন এনসিপি পন্থী মানুষ, তাই না? আরো একজন উপদেষ্টা বলেছেন তিনি ইলেকশন করবেন, সেই উপদেষ্টা যে মার্কা নিয়ে নির্বাচন করবেন, তাহলে তিনি নিশ্চয়ই এখনো মনে মনে সেই মার্কাটাই রেখেছেন। তো তিনি তো তাহলে ভেতরে ভেতরে ওই মার্কা বা ওই দল কিংবা ওই কর্মসূচির প্রতি তিনি অ্যালাইন্ড। তো এই কারণে আমার মনে হয় যে দ্রুত এই সরকারের রদবদল না করলে পরে কিছু কিছু পদে, তাহলে ওই নিরপেক্ষতার ভাবমূর্তি তৈরি করাটা কঠিন হবে। আর এই সরকারের মধ্যে তো কিছু দলের প্রতি পক্ষপাত আছেই, যেমন যখন জাতিসংঘে তিনি গিয়েছেন তখন কেবলমাত্র 3টি দলকে ডেকেছেন, বিনিয়োগ সম্মেলনের সময় 3টি দলকে ডেকেছেন, তারপরে একাধিক দলকে প্রহার করা হয়েছে, আবার পাশাপাশি অন্য দলগুলিকে আন্দোলন অনশন ধর্মঘটের সময় তাদেরকে আহ সুবিধা দেওয়া হয়েছে, ছায়া দেওয়া হয়েছে, পানি ছিটানো হয়েছে। তো আমরা তো দেখেছি যে এই সরকারের মধ্যে এক ধরনের পক্ষপাতমূলক আচরণ কারো কারোর প্রতি ছিল, আছে। তাহলে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিভাবে? নির্বাচন অবাধ হবে। অবাধ হওয়ার জন্য কি লাগে? সবাই এসে ভোট দিতে পারবেন। সুষ্ঠু করা যায়, কারণ সবাই এসে ভোট দিবেন, ভোটটা গোনা হবে। আহ গ্রহণযোগ্য হবে কিনা সেটা নির্ভর করবে হচ্ছে যারা ভোট দিচ্ছেন তাদের উপরে। অর্থাৎ সব মানুষ যদি এটাকে গ্রহণ করেন, মনে করেন যে না এইভাবেই নির্বাচনটা হওয়া দরকার ছিল, তাহলে গ্রহণযোগ্য হবে। আর যদি একটি বিরাট অংশের ভোটাররা, যেমন ধরেন আওয়ামী লীগের ভোটাররা, জাতীয় পার্টির ভোটাররা বা অন্য যারা আছেন, যদি তারা ভোট দিতে না পারেন অথবা তাদের দল খুঁজে না পান, তারা তো বলবেনই যে এটা গ্রহণযোগ্য হয় নাই। কিন্তু সব মিলিয়ে সুষ্ঠু অবাধ করা সম্ভব। আর নিরপেক্ষতা আসলে আমার মনে হয় যে এটা ওই আগের মতোই আর কি, এটা একটা পারসেপশন। কতটুকু নিরপেক্ষ নির্বাচন হলে এটা বলা যাবে নির্বাচনের দিন এবং তারপরে। এখন নিরপেক্ষ না থাকলে মেকানিজমের যথেষ্ট সুযোগ থাকে, মানুষ ভোট দিচ্ছে ঠিকই কিন্তু ফলাফলটা হচ্ছে অন্যরকম। এরকম অনেক অসংখ্য অভিযুক্ত বা প্রমাণ তো আমাদের সামনে রয়েছে যে আমি ভোট দিলাম,
মানুষ যেখানে ভোট দিল কিন্তু ভোটগুলো আসলে সেখানে পড়লো না, বা নানান ধরনের হ্যাঁ, সেইটা প্রশাসনিক তো আমরা বুঝি। হুম, মানুষ যখন এই ধরনের ঘটনা দেখে তখন তো বোঝা যায়, সাংবাদিকরা বোঝেন, যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তারা বোঝেন, প্রার্থীরা বোঝেন, ওই এলাকায় যারা ভোট দেন তারাও বোঝেন যে তাদের ভোটটা গোনা হয়েছে নাকি হয় নাই, অথবা ভোটে কোনো কারচুপি হয়েছে কিনা। তো সেই ধরনের কোনো ঘটনা ঘটলে তো আমার ধারণা যে ভোট প্রশ্নবিদ্ধ হবে। তবে এখনো যেহেতু এরকম কিছু হয় নাই, কেননা নির্বাচনটা হয় নাই, নির্বাচন না হওয়া পর্যন্ত তো আমরা আগে থেকে বলতে পারি না যে নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না, অথবা নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। এটা বলা যাবে কেবলমাত্র নির্বাচনটি শেষ হয়ে যাওয়ার পরে। যেমন এর মধ্যে প্রশ্ন রাইজ করেছে যে ঢাকা 8 আসনে উপদেষ্টা একজন নির্বাচন করবে, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন এই পরিষদে, সেখানে বিশেষ বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে, সরকারের তহবিল থেকে বিশেষ বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে, যেহেতু তিনি সেখানে নির্বাচন করবেন। এখন থেকে যদি এই অবস্থা হয় তাহলে তাদের আহ আহ, তাদের সহযোগিতাও তো রয়ে যাবে নিশ্চয়ই প্রশাসনিক, সেখান থেকে তো অনেক প্রশ্ন উঠবে, এবং আপনি নিজেও বলছেন প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেই প্রশ্ন ওঠার পরে কি হবে? আসলে দেখা যাচ্ছে ফলাফল ঠিক মতো হলো না, প্রশ্ন উঠলো, তারপরে কি? প্রশ্ন উঠলে তো তারপরে সেই প্রশ্ন কি করে, প্রশ্ন শেষ পর্যন্ত কি করে, এক এক বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। বিশ্বাসযোগ্যতা নষ্ট করলে কি হয়, নির্বাচন কিংবা যে কোনো কার্যক্রমের গ্রহণযোগ্যতা কমে যায়। গ্রহণযোগ্যতা কমে গেলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়, এবং যদি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় তখন মানুষ এই নির্বাচনকে বা যে কোনো কর্মকাণ্ড সেটাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করে, বলে যে না আমরা মানি না, হয় না, এগুলা বলবে। তো এটা তো আসলে কি ঘটতে পারে আমরা কেবলমাত্র একটা হিসাব করতে পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। এবং পাশাপাশি এই যে ক্ষেত্র বিশেষে বিভিন্ন এলাকায় বরাদ্দ দেওয়ার বিষয়টি, এগুলো মনোযোগের সঙ্গে দেখা উচিত। এগুলো যদি হয় তাহলে তো অবশ্যই নির্বাচনের যে পরিবেশ সেটা বিঘ্নিত হবে। আমি শেষ একটা কোশ্চেন করতে চাই, যেটা দিয়ে মানে উত্তরটা নিয়ে শেষ করবো আমরা। সেই পুরনো প্রশ্ন, যেই আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক দল সহ আরো কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখেছিল, নির্বাচনগুলো একতরফা করেছে, যেমন আওয়ামী লীগ কিন্তু কাউকে আসতে মানা করেনি, বাধা দেয়নি, কিন্তু তারা এমন প্রক্রিয়া করে রেখেছিল যাতে যেতে যেতে বাধ্য হয়, অংশগ্রহণ না করতে বাধ্য হয়, সেটা 14 হোক, 18 হোক, 2024 হোক। ঠিক একইভাবে দেশের আহ অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, তার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ যারা সমর্থক রয়েছে, কোটি কোটি সমর্থক ভোটার, তাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, যতই সুস্থ অবাধ হোক না কেন, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বা সংসদের ভবিষ্যৎ কি হতে পারে? না, আওয়ামী লীগ যেভাবে তাদের বিরোধীদেরকে দমন করেছিল, সেখানে তো বিরোধীরা তো আর লোকজনকে গুলি করে নাই, বা একটা আন্দোলনরত প্রতিপক্ষকে হত্যা করে নাই, বা হত্যার নির্দেশ দেয় নাই। ফলে আওয়ামী লীগকে যে কারণে বাইরে রাখা হচ্ছে, এটা কিন্তু অগণতান্ত্রিক শাসন, ফ্যাসিবাদী আচরণ, একনায়কতান্ত্রিক আচরণ, গণতন্ত্র ধ্বংসকরণ, এবং সবশেষে ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যা করার যে অভিযোগ, এই সব কারণে বাইরে রাখা হচ্ছে। ফলে পরিবেশটা ভিন্ন। আওয়ামী লীগ তার নিজের কিছু ভুলের কারণে বা নিজের কিছু অন্যায়ের কারণে নির্বাচনটা করতে পারছে না। আর আওয়ামী লীগ যাদেরকে আটক করে রেখেছিল বা ইলেকশন করতে দেয় নাই, সেখানে তো তারা নানান ধরনের প্যাচ করে আগে থেকেই নির্বাচন তারা একা একা করবে, আগে থেকে নির্বাচন তারা হতে দিবে না এবং নিজেরাই জিতবে, এই ধরনের মেকানিজম করেছিল। তো এখনকার নির্বাচনের যে আহ, এক ধরনের বিধিনিষেধ, সেটা আর আগে যে আওয়ামী লীগ যা করেছে দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আর এরকম যদি একটি নির্বাচনের মধ্যে দিয়ে কোন একটি দল একপাক্ষিক ভাবে ক্ষমতায় আসে, এটা নির্ভর করবে সেই দলটির গণতান্ত্রিক আচরণের উপরে। এটা কিন্তু স্বাভাবিকভাবে হতে পারে যে একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, 250 আসন পেয়ে গেল, হতে পারে, কিন্তু মানুষ যদি দেয় তাদেরকে ভোট। কিন্তু ওই দলটি কতটুকু গণতান্ত্রিক আচরণ করলো, মানুষের প্রতি কতখানি দায়বদ্ধ থাকলো, বিরোধীদেরকে কতটুকু কথা বলার সুযোগ দিল, সংসদে বিরোধীরা না গেলেও বিভিন্ন বড় সিদ্ধান্তের সময় বিরোধী দলকে আস্থায় নিয়ে তাদের সঙ্গে মিটিং করলো কিনা, আলোচনা করলো কিনা, সুশীল সমাজ, সম্পাদক মন্ডলী, সাংবাদিক যারা, বিষয় বিশেষজ্ঞ যারা, তাদের মতামত নিল কিনা, এগুলোর উপর নির্ভর করবে হচ্ছে ওই সরকারের ভবিষ্যৎ কি হবে হবে না। মূল বিষয়টা কিন্তু সরকারের গণতান্ত্রিক আচরণ। 300 আসনেও যদি কেউ জিতে কিন্তু গণতান্ত্রিক আচরণ করে, তাহলে কিন্তু মানুষের মনে কখনো ক্ষোভ জাগে না। মানুষ তো ভোটই দিয়েছে, ভোট দিয়েই 300 আসনে তাদেরকে জিতিয়েছে। কিন্তু জিতিয়েছে কেন? গণতান্ত্রিক আচরণ করার জন্য, মানুষের সুযোগ সুবিধা দেখার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। এবং সেই অধিকারের মধ্যে বিরোধী দলের অধিকারও পড়ে। কারোর সঙ্গে নির্বাচনে কেউ হেরে গিয়েছে মানে তো এই না যে সে বিরোধিতার অধিকার হারিয়েছে বা তার মতামতের কোনো গুরুত্ব নাই। একটা ভোট কম পেলেও তো হার জিত হয়। এই কারণে অবশ্যই হেরে গেলেও যারা হেরে গিয়েছে তাদের মতামতকে আমলে নিতে হবে। এটা যদি নেয় কোনো সরকার, তাহলে কিন্তু ভয়ের কিছু নাই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ স্যার, আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি।